যে নম্বর কোনোদিন তৈরিই হয়নি, সেই নম্বরে ডায়াল করলে বারবার কে বলছিল তাহলে স্পিকিং টু সামওয়ান এলস? কার সাথে কথা বলছিল সে অস্তিত্বহীন মোহিনী? কোন জগতের সাথে বা যুক্ত ছিল সেই অদৃশ্য নেটওয়ার্কের লাইন? অনুভবে অলৌকিক, অনুভব বলে দেয় অলৌকিক রয়ে যায়। এবার তোদের যে গল্পটা বলবো সেটাও উত্তরাখণ্ডের নৈনিতালে। তোরা সবাই জানিস নৈনিতালে আমি ছোটবেলা থেকেই একাধিকবার গিয়েছি, কিন্তু যে জায়গাটার কথা আজ বলবো সেই প্রাচীন কবরখানাটি আমি আর আমার এক বন্ধু খুঁজে পাই 2011 বা 12 সাল নাগাদ। নৈনিতালের নয়না দেবী মন্দির সংলগ্ন যে বিখ্যাত বড় হ্রদটি রয়েছে তার নাম মল্লিতাল। ওই মল্লিতালের পাশ দিয়ে একটি নির্জন রাস্তা মল রোডকে পার করে বাস স্ট্যান্ডকে পাশে ফেলে সোজা চলে যাচ্ছে ভাওয়ালির দিকে। আর ওই রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখতে পাবি একটা শাখা পথ বেরিয়ে গেছে কাঠগোদামের দিকে। সেই পাহাড়ি পথ ধরে অল্প একটু এগোলেই রাস্তার একদম পাশে পাহাড়ের একটা গভীর ঢালে দেখতে পাওয়া যায় এক প্রাচীন পরিত্যক্ত ব্রিটিশ কবরখানা। আমরা যেটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে এই কবরখানাটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, ব্রিটিশ আর্মি অফিসার ও তাদের পরিবারের সদস্যদের অন্তিম শয়নের স্থল হিসেবে। ওখানে শেষ কবর দেওয়া হয়েছিল যতদূর সম্ভব 1938 সালে। ইয়েস। আজ নৈনিতালের বেশিরভাগ পর্যটক তো দূরের কথা, স্থানীয় মানুষেরাও বোধহয় এই ভুলে যাওয়া কবরের কোনো খবরই রাখে না। পাহাড়ের ঢালে পরিত্যক্ত কবরখানা শুনতে তো বেশ রোমাঞ্চকরই লাগছে রে, কিন্তু ওখানে ভয়টা কোথায়? সেই ভয়টা লুকিয়েছিল একটা মাত্র কবরে, এমন এক কবর যার রহস্য হয়তো আজও কেউ ভাঙতে পারেনি। সেই পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা অজস্র ক্ষয়ে যাওয়া প্রাচীন শ্যাওলা ধরা কবরের মাঝে একটি বিশেষ কবর আছে। একটি মাত্র 10 বছরের ছোট মেয়ের কবর। অদ্ভুত ব্যাপার হলো, এত বছরের একটা পরিত্যক্ত কবরখানায় যেখানে বাকি সব কটা এপিটাফ ক্ষয়ে গেছে, পাথর ভেঙে পড়েছে, গাছে লতায় ঢেকে গেছে, সেখানে এই 10 বছরের মেয়ের কবরটি আজও একদম নতুনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, যেন রোজ সকালে নিয়ম করে কেউ এসে ওটাকে ঝাড়পোঁছ করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায়। আর তার চেয়েও বড় রহস্য কি জানিস? সব সময় ওই ছোট্ট মেয়েটির কবরের ওপর পড়ে থাকে এমন কিছু তাজা জংলা ফুল যার কোনো গাছ বা ঝাড় ওই কবরখানা তো দূরের কথা, তার আশেপাশের কোনো পাহাড়ি ঢালেও কোথাও নেই, কোথাওই নেই। বলিস কি, যে ফুলের কোনো গাছই নেই আশেপাশে, সেই ফুল ওই কবরের ওপর রোজ আসে কিভাবে? আমরাও ঠিক ওই প্রশ্নটাই নিজেদের করেছিলাম। ওই একটিমাত্র শিশুর কবর ছাড়া আর সমস্ত কবরেই পড়েছে স্বাভাবিক বয়সের ছাপ আর রক্ষণাবেক্ষণের তীব্র অভাবের স্পষ্ট লক্ষণ। কিন্তু আসল শিউরে ওঠার মতো অভিজ্ঞতা হলো অন্য জায়গায়। কবরস্থানটি পাহাড়ের ঢাল বেয়ে অনেকটা নিচের দিকে গভীর খাদের দিকে প্রসারিত হয়ে নেমে গেছে। আমি নিজে আজ অবধি 3-4 বার ওই কবরখানায় গেছি। কখনো আমার সঙ্গে আমার বন্ধুরা গেছে, এমনকি বিয়ের পরে আমার স্ত্রীও আমার সাথে গেছে, কিন্তু আমরা কেউই কোনো দিন ওই কবরখানার একদম শেষ প্রান্ত বা নিচের অংশে নামতে পারিনি। কেন? কে এমন ছিল ওই ঢালের নিচে যা বারবার সবাইকে ফিরিয়ে দিত?
লজিকের সীমা ছাড়িয়ে যায়। প্রতিভা, আমরা যখনই ওই বাচ্চার কবরটা পার করে নিচের ঢালের দিকে পা বাড়াতে গেছি, মনে হয়েছে কে যেন একটা অদৃশ্য বরফের দেওয়াল তুলে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর এমন এক তীব্র আতঙ্ক আর নেগেটিভ ভাইব আছড়ে পড়েছে না, যা আমাদের পা দুটো একদম পাথরের মতো জমে গেছে, মাথা ঘুরতে শুরু করেছে, আর মনে হয়েছে আর এক পা নিচে নামলেই আমরা আর কোনো দিন ওপরের চেনা জগতে ফিরে আসতে পারবো না। আমি আমার জীবনে না ভারতের বহু পুরনো শ্মশান, বহু স্মৃতিসৌধ বা কবরস্থানে গেছি, কিন্তু এই নির্দিষ্ট স্থানটি ছাড়া আর কোথাও এই চরম অবাঞ্ছিত অনুভূতি আমার অন্তত কোনোদিন হয়নি। কেন ওই বাচ্চার কবরটা এত পরিষ্কার বলতো? আর কেই বা রেখে যায় সেই নামহীন ফুল? আর আমরা কেন প্রতিবার চেষ্টা করেও ওই কবরখানার নিচের দিকে যেতেই পারলাম না? সেটা কি শুধুই আমাদের মনস্তাত্ত্বিক ভীতি ছিল, নাকি সত্যি কোনো অতীন্দ্রিয় শক্তি আজও সেই পাহাড়ে পাহাড়ে প্রহরী হয়ে জেগে আছে? পাহাড়ের কবরখানা থেকে এবার গল্প নেমে আসে একদম ঘরোয়া এক জীবনের মধ্যে, যেখানে ভয় লুকিয়ে থাকে দোতলার এক নিঃশব্দ বারান্দায়। এবার তোদের নিয়ে যাব সুদূর দক্ষিণ ভারতে, যে ঘটনাটা আমাদের একেবারে ঘরোয়া জীবনের ভেতর নিঃশব্দে ফিস ফিস করে উঠেছিল। কর্মসূত্রে আমি, আমার স্ত্রী আর আমাদের মাত্র 2.5 মাসের শিশুকন্যাটিকে নিয়ে কেরালায় পা রাখি 2015 সালে। আমরা একটা স্বাধীন 2 তলা অর্থাৎ ডুপ্লেক্স বাংলো ভাড়া নিয়েছিলাম। বাড়িটি ছিল কেরালার তিরুবনন্তপুরম অর্থাৎ ত্রিভেন্দ্রম শহরের কিছুটা বাইরে মুক্কুনিমালা নামক একটি অত্যন্ত নিস্তব্ধ সবুজ এলাকায়। তোরা যদি কখনো ত্রিভেন্দ্রম বা তিরুবনন্তপুরম শহর থেকে NH66 ধরে কন্যাকুমারীর দিকে এগোস, তবে মাঝখানে পড়বে পাপনামকোড় জাংশন। এই পাপনামকোড় থেকে বাঁ দিকে একটা সরু রাস্তা চলে গেছে, যেটাকে বলে পাপনামকোড় মালাঙ্কি রোড। এই রাস্তা ধরে ওই 5 কিলোমিটার মতো গেলেই আসবে আমাদের সেই ভাড়া বাড়ির পাড়া। মাত্র 2.5 মাসের ছোট বাচ্চা নিয়ে অত দূরে ডুপ্লেক্স বাড়ি, শুরুতেই কোনো সমস্যা হয়নি তোর? প্রথম প্রায় 7-8 মাস আমি ওই বাড়িতে কিচ্ছু অনুভব করিনি। সবকিছু খুব স্বাভাবিক, সুন্দর, শান্ত ছিল। কিন্তু প্রথমবার ঘটনাটা ঘটল মাস 7 পরে। একদিন বিকেলবেলা আমি একতলার বসার ঘরে একটা কাঠের ডিভানের ওপর শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর কি। বাইরে হালকা রোদ ঢলে পড়েছে। হঠাৎ একদম বিনা কারণে, কোনো শব্দ ছাড়াই আমার চোখ দুটো নিজে থেকেই ওপরতলার শোবার ঘরের খোলা প্যাসেজটার দিকে চলে গেল। আর সাথে সাথে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আমার যেন পরিষ্কার মনে হলো ওপরের দোতলার কাঠের রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী শ্যামবর্ণা মহিলা। তার পরনে অত্যন্ত ঐতিহ্যবাহী লাল পাড় সাদা রঙের শাড়ি। তিনি একদম নিশ্চল হয়ে সিঁড়ির বারান্দার ওপর ঝুঁকে এক দৃষ্টে নিচে শুয়ে থাকা আমার দিকে চেয়ে রয়েছেন। ও মা, তারপর তুই কি করলি? আমি এক লহমায় ধর্মড় করে দিভান থেকে উঠে বসলাম। চোখ দুটো ভালো করে রোগড়ে নিয়ে ওপরে তাকালাম। দেখলাম কেউ কোথাও নেই। খালি বারান্দা, কাঠের রেলিং ফাঁকা। আমি নিজেকে বোঝালাম হয়তো সারাদিন কাজের চাপ গেছে, বা আমার মনের ভুল, মানে এক মুহূর্তের বিভ্রান্তি আর কি। কিন্তু না, ওটা কোনো ভুল ছিল না। কারণ ওই একই শ্যামবর্ণা মহিলাকে
ওই একই লাল পাড় সাদা শাড়িতে আমি পরবর্তীকালে একাধিকবার ওই একই জায়গায় অনুভব করতে শুরু করলাম। কখনো কাজ থেকে ফিরে দরজা খুলতেই মনে হতো দোতলার বারান্দা থেকে কেউ সরে গেল। কখনো গভীর রাতে মনে হতো যে সিঁড়ির ওপরে কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। তুই তোর স্ত্রীকে বলিসনি? অত ছোট বাচ্চা ছিল তোর ঘরে। না কৌশিক, আমি ইচ্ছে করেই আমার স্ত্রীকে কিচ্ছু বলিনি, কারণ ও নিজে থেকে যখন কোনোদিন কিছু অনুভব করেনি বা দেখেনি, তখন অনর্থক তো তাকে ভয় পাইয়ে কোনো লাভ নেই। বিশেষ করে আমি যখন অফিসের কাছে বাইরে চলে যেতাম, ও ছোট বাচ্চাটাকে নিয়ে ওই বিরাট ডুপ্লেক্স বাড়িতে পুরো একা থাকতো। আমাদের ওই কেরালার বাড়িতে না বিভিন্ন সময় আমাদের বহু আত্মীয় স্বজন এসে থেকেছেন, বহু বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, কিন্তু কেউই কোনো দিন কোনো অস্বাভাবিক ছায়া বা ভয়ের কথা বলেনি। আমি নিজেও বহুকাল ওই বাড়িতে সম্পূর্ণ একা রাত কাটিয়েছি। আমি বহুবার ওই মহিলার নীরব উপস্থিতি অনুভব করেছি, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তিনি কিন্তু কখনো আমাদের কোনো ক্ষতি করেননি। আমার বা আমার পরিবারের সাথে কোনো অশুভ ঘটনা ঘটেনি। তাহলে কিন্তু বছর 3 পর বহু দূরের এক আড্ডায় এমন একটা কথা উঠে আসবে যা অর্কের বুকের ভেতরটা এক ধাক্কায় হিম করে দেবে। 2018 সালে আমরা কেরালা ছেড়ে পাকাপাকিভাবে চলে আসার অনেকদিন পর একদিন বারাসাতের বাড়িতে বসে আমরা গল্প করছিলাম। কথা প্রসঙ্গে আমার শ্যালিকা হুট করে থেমে গেল, বুঝলে। তারপর গলাটা অনেকটা নিচে নামিয়ে চোখ দুটো স্থির করে বলল, আচ্ছা জিজু, কেরালার ওই ডুপ্লেক্স বাড়িটার দোতলার ঘরে একটা অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু খেয়াল করেছিলে? আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রে? ও বলল, আমি যতবার ওই কেরালার বাড়িটায় গেছি প্রতিবার দোতলার বেডরুম আর বারান্দায় গেলে অদৃশ্য একটা টান টের পেতাম। মনে হতো ঠিক আমার পেছনেই কেউ একজন দাঁড়িয়ে অত্যন্ত তীক্ষ্ণ চোখে আমায় দেখছে। এক মহিলা। কিন্তু তোমরা আমায় ভীতু ভাববে, হাসাহাসি করবে, আর দিদিও ভয় পাবে। বাচ্চা নিয়ে একা থাকতো তো, তাই এতদিন কাউকে কিছু বলিনি। আমি বুকের ভেতর এক প্রচন্ড ধাক্কা খেলাম, জানিস। বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। আমি কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করলাম, তুই কি সেই মহিলার গায়ের রং বা পোশাক কেমন ছিল লক্ষ্য করেছিলিস কোনোদিন? আমার শ্যালিকা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ তো, এক শ্যামবর্ণা দক্ষিণ ভারতীয় মহিলা, পরনে লাল পাড় সাদা শাড়ি। আজও আমি জানি না উনি কি সত্যি কোনো অশরীরী আত্মা ছিলেন, নাকি ওই ভিটে বাড়ির কোনো পুরনো অতীত। যদি সত্যি কেউ থাকেন, তবে এত মানুষের মাঝে কেবল আমার আর আমার শ্যালিকার চোখেই কেন তিনি ধরা দিলেন? কেন শুধু আমরা দুজনেই সেই নীরব প্রহরীর দেখা পেয়েছিলাম? দুটো মানুষ, একই বাড়ি, একই ছায়া, অথচ কেউ কাউকে কিছু বলেনি। তাহলে কি সত্যিই কিছু চোখ শুধু বিশেষ কিছু মানুষকেই বেছে নেয়? আর এবার শেষ গল্প, যেখানে ভয়টা আসেনি কোনো ছায়া বা কবর থেকে, এসেছিল নিতান্তই একটা মোবাইল ফোনের রিংটোন থেকে। এবার তোদের শোনাবো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ডিজিটাল পৈশাচিক অভিজ্ঞতা। ঘটনাটা 2007 বা
2008 সালের দিকে, বুঝলি? আমরা সবে কলেজ পাশ করেছি, বছর 22 মতো বয়স, রক্ত গরম, মনে তখন উপচে পড়া রোম্যান্স আর অ্যাডভেঞ্চারের নেশা। একদিন বন্ধুদের আড্ডায় কথা প্রসঙ্গে আমরা একটা বিশেষ 10 ডিজিটের মোবাইল নাম্বার পেলাম। আমাদের বলা হলো এই নম্বরের মালকিন নাকি মোহিনী বলে এক অপূর্ব সুন্দর রহস্যময়ী নারী, যে নাকি গভীর রাতে অচেনা ছেলেদের সাথে কথা বলে। ওই বয়সে ওইসব ফেক নাম্বার তো কত ঘুরে বেড়ায় বন্ধুদের মধ্যে। আমরাও ঠিক সেটাই ভেবেছিলাম কৌশিক, ভেবেছিলাম নিশ্চয়ই কোনো বন্ধুর প্র্যাঙ্ক বা ইয়ার্কি। তা সেই গভীর রাতে আমরা কজন বন্ধু মিলে একসাথে বসে ওই নম্বরটায় ডায়াল করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস, একাধিকবার বিভিন্ন নেটওয়ার্কের ফোন থেকে চেষ্টা করা সত্ত্বেও আমরা কিছুতেই সেই নম্বরে রিং পাঠাতে পারলাম না। ফোন করলেই 1 সেকেন্ডের মধ্যে সেই চিরপরিচিত রেকর্ড করা মহিলা কণ্ঠ ভেসে উঠত। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। আমরা ভাবলাম সত্যি হয়তো কেউ কথা বলছে, যেমন হয় আর কি। আমরা টানা 1.5 ঘন্টা ধরে প্রায় 4-5টা আলাদা আলাদা ফোন থেকে এক নাগাড়ে চেষ্টা করে গেলাম। প্রতিবার, প্রতি সেকেন্ডে একই উত্তর। The number you have dialed is currently busy. Please try later. এটা কিভাবে সম্ভব? 1.5 ঘন্টা ধরে একটা সেকেন্ডের জন্য নম্বরটা ফাঁকা হচ্ছে না। তোরা কি কাস্টমার কেয়ারে ফোন করেছিলি? যে উত্তরটা তারা পেয়েছিল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। তিতি বিরক্ত হয়ে আমরা শেষমেশ ওই রাত 2টোর সময় সোজা টেলিকম কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন লাগিয়ে দিলাম। অনেক তর্কাতর্কি, অনেক সাধ্য সাধনার পর ওই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভটি আমাদের নম্বরটি ট্র্যাক করতে রাজি হলেন। আর ট্র্যাকিং রিপোর্ট দেখে সেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের গলার স্বর সম্পূর্ণ বদলে গেল। তিনি কি বললেন জানিস? তিনি কাঁপতে থাকা গলায় আমাদের বললেন, স্যার, এই নম্বরটির আদতে কোনো ভৌগোলিক বা ডিজিটাল অস্তিত্বই নেই। ভারত সরকারের কোনো টেলিকম সার্কেলে এই নম্বরের কোনো সিম কার্ড ইস্যুই করা হয়নি। আর মোহিনী নামে এই নম্বরের কোনো মালিক কোনোদিনই ছিল না। কি বলছিস তুই? অস্তিত্বই নেই? তাহলে ফোন করলে ওই মেসেজটা কে দিচ্ছিল? যে নম্বর কোনোদিন তৈরিই হয়নি, যে নম্বর এই পৃথিবীর কোনো মোবাইল টাওয়ারের সিগন্যালেই নেই, সেই নম্বরে ডায়াল করলে বারবার কে বলছিল তাহলে, স্পিকিং টু সামওয়ান এলস? কার সাথে কথা বলছিল সে অস্তিত্বহীন মোহিনী? আর কোন জগতের সাথে বা যুক্ত ছিল সেই অদৃশ্য নেটওয়ার্কের লাইন? ঘরের চারদিকে এক পরম নিস্তব্ধতা নেমে এলো। সেন্টার টেবিলের হলুদ আলোটা যেন একবার মিটমিট করে উঠল। কৌশিক, তানিয়া আর মেধা তিনজনই স্তব্ধ হয়ে অর্কের দিকে তাকিয়ে রইল। বাইরে বাতাস আবার দীর্ঘশ্বাস ফেলে উঠল। তাহলে ওটা কি ছিল অর্ক? ওটা কে ছিল? সে প্রশ্ন আমাকে করো না কৌশিক। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও আজও এক অসীম শূন্যতায় খুঁজে বেড়াই, আজও খুঁজে বেড়াই। রাতের প্রহর আরো গভীর হয়। কলকাতার সেই ফ্ল্যাটের আলোটা হালকা মিটমিট করে নিভে যায়। তবে অর্কের এই উত্তরহীন প্রশ্নগুলো কেবল ওই 4 দেওয়ালের মাঝেই থমকে থাকে না, ছড়িয়ে পড়ে আমাদের চেনা অভিজ্ঞতার বাইরে। বিজ্ঞান যাকে অবচেতন মন বা
ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বলে উড়িয়ে দিতে চায়, আর আমরা যাকে ভয় পেয়ে অলৌকিক বলে এড়িয়ে চলি, তার মাঝামাঝি এক ধোঁয়াশাচ্ছন্ন জগৎ কিন্তু সত্যি আজও জেগে থাকে। আজকের রাতটা যখন আপনিও নিজের ঘরের আলোটা নিভিয়ে ঘুমোতে যাবেন, একবার চারপাশের নীরবতাটাকে কান পেতে শোনার চেষ্টা করবেন, কারণ যে ছায়াদের আমরা অস্বীকার করি তারাও হয়তো কোনো এক বদ্ধ ঘরের কোণে এক দৃষ্টিতে চেয়ে আছে আপনারই দিকে। তো কেমন লাগলো আজকের ঘটনা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আপনাদের জীবনের এই সত্যি অভিজ্ঞতাগুলো খুঁজে আনার অনেকটা সাহস যোগায় আমাদের। এইরকম আরও সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অফিসিয়াল চ্যানেল অনুভবে অলৌকিক। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার জীবনে ঘটা বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটা যদি কোনো সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা থাকে, তাহলে নিচে দেওয়া আমাদের অফিসিয়াল মেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার সেই সত্যি ঘটনাটি আমরা আমাদের নিজেদের কণ্ঠে পৌঁছে দেবো হাজার হাজার মানুষের কাছে আমাদের কোনো একটা পর্বে। আজ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। নমস্কার।